Hello friends, welcome to the official YouTube channel of Divya Gurukulam. আমি রাজা ভট্টাচার্য, দিব্যা গুরুকুলামের ম্যাথস ফ্যাকাল্টি। তোমাদের সবার প্রথমে বলে রাখি যে তোমরা সবাই জানো যে আমাদের এখানে আজ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর উপর একটি রেসিডেন্সিয়াল ক্যাম্প চালু হলো। ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে এবং প্রায় বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে স্টুডেন্টরা আসলো। যেরকম দেখলাম পুরুলিয়া থেকে আসলো, যেরকম কলকাতা থেকে আসলো, মালদা থেকে এসেছে, কুচবিহার থেকে এসেছে, আলিপুরদুয়ার থেকে এসেছে। ধন্যবাদ জানাই তোমাদের আমাদের উপর এই বিশ্বাসটা রাখার জন্য। আমরাও চেষ্টা করব তোমাদের যেন 100% সঠিক গাইডেন্স দিতে পারি এই পরীক্ষাটা সম্বন্ধে। কারণ বেশিরভাগ স্টুডেন্টদেরই ফিডব্যাক হলো, স্যার যদি আমরা কলকাতাতে ঠিকঠাক কোচিং পেয়ে যেতাম তাহলে এত দূরে আমরা কেন ছুটে আসতাম, এত ট্রেন ভাড়া দিয়ে খরচা করে। মালদার স্টুডেন্টও তাই, যে স্যার এতদিন ধরে আমরা পড়াশোনা করছি কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো গাইডেন্স আমরা পাইনি যে এই পরীক্ষাটার জন্য বিশেষভাবে কি করে ফোকাস করব আমরা। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের গাইডেন্স দিচ্ছেন। তো স্টুডেন্টদেরও আমরা ধন্যবাদ সেই ব্যাপারে দিতে চাই যেহেতু তারা বিশ্বাসটা আমাদের রেখেছে। তো সেই রেসপেক্টে আমাদের ক্লাস আজকে শুরু হয়ে গেছে। তাদের রেগুলারলি ক্লাস হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত ডাউট ক্লিয়ারিং সেশন হবে। 7 দিন কন্টিনিউয়াস এটা চলবে। আমরা আশা রাখি এই সেশনটা কমপ্লিট করার পর তাদের এই পরীক্ষাটা কোয়ালিফাই করতে অনেক হেল্প হবে। ঠিক আছে, এই হলো আমার কথা। এবং আজকে আমরা যে জন্য ইউটিউব ভিডিওতে আমি ইউটিউবে এসেছি যে জন্য আমরা আজকে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করব। প্রিভিয়াস ইয়ার পেপার একটা ব্যাপার বলে রাখি, আমরা 2008 এবং 2013 অনেকেই তোমরা পেয়ে গেছো, সেই পেপারটা তোমরা আশা করি সলভ করে ফেলেছো। কিন্তু আমরা আজকে যে পেপারটা সলভ করব ওটা অনেকের কাছে মনে হয়নি, আমার মনে হয়নি। সেটা হলো একটা ডিপার্টমেন্টাল এসআই এর পরীক্ষা হয়েছিল 2013 পরে কনস্টেবল থেকে এসআই তে প্রমোশনের জন্য। সেই ডিপার্টমেন্টেরও কিন্তু সেম প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন এক্সাম প্যাটার্ন সেম ছিল। সেখানে যে অঙ্কগুলো এসেছিল আমরা আজকে চেষ্টা করব সেই অঙ্কগুলোই কভার করার। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্কটা আমরা দেখি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে অঙ্কটা বেসিক্যালি যে স্টেটমেন্টটা আছে। আমি ডাইরেক্ট অঙ্কটা এখান থেকে জাস্ট প্রথমবার পড়ে আমি শুরু করছি। The ratio of the monthly income of A and B is 5:3 and the ratio of their expenditure is 8:5. Ratio of their savings 2:1. Find the monthly income of A and B if the total saving of A and B is ₹3600. তিনটে রেশিও দেওয়া আছে, ইনকামও দেওয়া আছে, এক্সপেন্ডিচারও দেওয়া আছে, সেভিংস রেশিও দেওয়া আছে এবং সেভিংস এর টোটাল ভ্যালুটাও দেওয়া আছে। তোমাকে দুজনের ইনকামটা বার করতে বলেছে। তো সবার আগে আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে? প্রথমে আমরা দুইজনেরই সেভিংসটা বার করে নিই। টোটাল সেভিংস আমরা দেখেছি, টোটাল সেভিংস দেওয়া আছে। Total savings of A and B is 3600. Ratio of savings of A and B is 2:1. এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সেভিংসটা বার করতে পারি। দেন savings of A is equals to 3600 into 2/3, 1200 টাকা এর সেভিংস। এবং সেভিংস অফ B 1/3, that is 1200 rupees। এটা হলো A এর সেভিংস এবং 1200 হলো B এর সেভিংস। এবার আমাদের কাছে তাহলে সেভিংস এর রেশিওটা আমরা ইউজ করে ফেললাম। আমার কাছে কি কি রেশিও আছে? আমার কাছে রেশিও আছে ইনকামের, আমার কাছে রেশিও আছে এক্সপেন্ডিচারের। আমরা ওটাকে সাজাবো। আচ্ছা, জেনারেল রিলেশন আমরা কি জানি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস। তাহলে আমরা এটাও বলতে পারি ইনকাম মাইনাস সেভিংস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। আমরা ঠিক দ্বিতীয় যে ফরম্যাটটা, দ্বিতীয় রিলেশনটাই ইউজ করব। কিভাবে ইউজ করব? আমি তো সেভিংস এর ইনকামের রেশিও তো জানি। ইনকামের রেশিও টেকনিক কত আছে? ইনকামের রেশিও আছে 5:3. Since the income ratio of A and B is 5:3, we can assume the income of A 5x rupees and income of B
3x rupees। তাহলে a এর ইনকাম হলো 5x rupees এবং b এর ইনকাম হলো 3x rupees। ইনকাম জেনারেট করে নিয়েছি, সেভিংস আমি জানি, তাহলে বাকি আছে রেশিও কার আমাদের এক্সপেন্ডিচার। এবার এটাকে আমরা কি করে সাজাবো, এবার তাহলে আমি উপরেটা একটু মুছে দিচ্ছি, তোমরা যদি লিখতে চাও একটুখানি স্লো বা পজ করে লিখে নিও। Now we know that income minus savings equals to expense. Then according to problem কি লিখতে পারি, a এর ইনকাম কত 5x, a সেভিংস ছিল 2400, b এর ইনকাম কত 3x ধরা আছে, b এর সেভিংস 1200 is equals to 8/5। ঠিক আছে, এখান থেকে আমরা অতি সহজে আশা করি এটা সলভ করে নিতে পারবো। এবার ক্রস মাল্টিপ্লাই যদি করি আমরা 25x মাইনাস 524 120 12000 এবং 24x মাইনাস 9600, তাহলে এখান থেকে আমি x সমান সমান কত পাচ্ছি 2400। তাহলে x যদি 2400 পেয়ে যাই, ইনকাম তো তুমি ধরে নিচ্ছ এর ইনকাম কত 5x আর b এর ইনকাম কত 3x, ব্যাস তাহলে আমার ফাইনাল যে आंसर, সুতরাং ইনকাম অফ a 5 into 2400 that is 12000, ইনকাম অফ b 3 into 2400 that is 7200। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টালের যে পরীক্ষাটা হয়েছিল প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে 8 বা 13 এর তুলনায় কিন্তু একটু লেন্দি এবং একটু হার্ড ছিল। ঠিক আছে, সুতরাং সেই লেভেলের কোশ্চেন দিতে পারে, কারণ একটু আমাদের লিখতে বেশি হবে, তো সেই ধরনের কোশ্চেনের জন্য একটুখানি রেডি থাকো। আশা করি আমি এখনো বলছি কোশ্চেন খুব সহজ করবে, তোমরা বেসিক প্রিভিয়াস ইয়ার এবং ওই রিলেটেড কোশ্চেনগুলো দেখে গেলেও হয়ে যাবে। তবুও যদি কিছু কঠিন কোশ্চেন দিতে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোশ্চেনটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছিল এবং অনেকটাই বড় ছিল। নাম্বার সিস্টেমের কোশ্চেন। The number consists of 3 digits whose sum is 10. If the middle digit is equals to the sum of the other two, then the sum of the other two, and the number will be increased by 99 if digits of the unit place and 100 place are reversed. Find the number. তিন অঙ্কের একটা সংখ্যা, অঙ্কগুলো যোগফল 10। এবার মাঝের ডিজিটটা মানে আমার টেন্স প্লেস দশকের স্থানের যে অঙ্কটা সেটা শতক এবং এককের স্থানে যোগফলের সমান। এবার যদি 99 সংখ্যাটার সাথে যোগ করি তাহলে সংখ্যাটির একক এবং শতকের অঙ্ক দুটি রিভার্স ইন্টারচেঞ্জ হয়ে যায়। নাম্বারটা কত? আচ্ছা, এখানে আমার হিন্ট কি, আমরা আশা করি তিন অঙ্কের সংখ্যা কিভাবে ফর্ম হয় সেই জিনিসটা জানি। এবার জেনে যদি আমরা ব্যাপারটা শুরু করি, আমরা সেকেন্ড কন্ডিশন থেকে আগে শুরু করব। মানে সাম অফ দ্য ডিজিটস 10 দিয়েছে ঠিক আছে, কিন্তু তার পরের লাইনেই আমাদের সেন্টেন্সে বলে দিয়েছে মিডল ডিজিট ইজ ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য আদার টু ডিজিট। আমরা লিখে নিই একটুখানি, consist of 3 places, একটি তিন অঙ্কের সংখ্যায় তিনটে স্থান থাকে, that is 1000 100 that is 100 tens and unit বা ওয়ান্স বলে অনেকে একক। তাহলে মাঝে কে থাকে টেন্স মানে দশকটা, আর দুই প্রান্তে 100 আর হলো ইউনিট ডিজিট। ওকে, আমাকে তো এখানে কি বলেছে মিডল ডিজিট মানে দশকের স্থানের অঙ্কটা শতক এবং এককের স্থানের যোগফলের সমান। আমি যদি ধরি let unit place digit is x and tens place digit is y, sorry tens place না, এটা হবে 100 place digit is y, then tens place digit হবে কত x plus y। ঠিক আছে, এই দুটো যোগফলের সমান। তাহলে আমি ডিজিটগুলো ধরলাম, আমি তিনটে ভেরিয়েবল ধরলাম না, দুটো দিয়ে করার চেষ্টা করব। ইউনিট প্লেসের ডিজিট x, 100 প্লেসের y, তাহলে টেন্স প্লেস হবে x plus y। এবার প্রথম কন্ডিশন কি বলেছে, according
to condition 1. Sum of the digits x plus y plus x plus y সমান সমান 10. That is 2x plus y is equals to 10. That is x plus y is equals to 5. সমীকরণ নাম্বার 1. ওকে, এটা তাহলে প্রথম সেন্টেন্স থেকে পেলাম। এবার বলেছে আমাদের যে যদি আমরা সংখ্যার সাথে 99 যোগ করি তাহলে সংখ্যার যে একক এবং শতকের যে ডিজিট দ্বারা উঠে যাবে। তো সবার প্রথমে এখানে আমাদের জিনিসটা লিখে রাখতে হবে যে 3 ডিজিটের নাম্বার কিভাবে ফর্ম হয় সেটা আমাদের ফর্ম করে এক জায়গায় দেখিয়ে রাখতে হবে। এখানে আমরা যেহেতু ডিজিট তিনটি জানি, the original number is in the form এককের স্থানের অঙ্ক ইনটু 1 প্লাস দশকের স্থানের অঙ্ক ইনটু 10 প্লাস শতকের স্থানের অঙ্ক ইনটু 100। তাহলে আমরা এখানে একক ধরেছি কত x, 100 ধরেছি y, তাহলে 100y আর দশক x প্লাস y, 10 ইনটু x প্লাস y প্লাস 1 ইনটু x, that is 100y plus 10x plus 10y plus x, that is 11x plus 110y। 11 যদি কমন নিই x plus 10 যদি আমি 11 কমন নিয়ে নিই x plus 10y। ওকে, x plus 10y এটা আমরা উপরে একটুখানি জায়গা করে লিখব। এটা হলো অরিজিনাল নাম্বারের ফরম্যাট। এবার কি হচ্ছে, অরিজিনাল নাম্বারের সাথে যদি আমরা কত যোগ করব, 99, according to second condition original number 11 into x plus 10y plus 99। তাহলে এককের স্থানে ছিল কত x, এবার x চলে যাবে কোথায়, শতকের স্থানে, এবং শতকের স্থানে ছিল কত y, y চলে আসবে এককের স্থানে। তাহলে 100x plus 10x plus 10y plus y, দেখে 110x plus 11y। এবার দেখো দুই দিক থেকে আমি যদি 11টা কমন নিয়ে নিই x plus 10y plus 9, আর এদিকে 11 কমন নিলে 10x plus y, 11 কেটে গেল, তাহলে x plus 10y plus 9 is equals to 10x plus y। উপরে যদি নিয়ে যাই 10x থেকে x গেলে 9x, 9x minus 9y is equals to 9, that is x minus 1 is 9, y is equals to 1। দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ আমরা কি পেয়েছিলাম x plus y 5 এবং x, দ্বিতীয় সমীকরণ পেলাম x minus y 1। এবার আশা করি খুব সহজেই আমরা এই দুটো সমাধান করে নিতে পারবো। by adding 1 and 2 we get x plus y is equals to 5, x minus y is equals to 1। এটা গেল। এবার 2x is equals to 6, x is equals to 3, তাহলে x equals to 3 হয়, তাহলে y is equals to কত, 5 minus 3, that is 2। তাহলে আমরা এবার পেলাম কি, ইউনিট প্লেস ডিজিট 3, টেন্স প্লেস ডিজিট 3 plus 2 5, এবং 100 প্লেস ডিজিট 2। তাহলে required number is 100 into 2 plus 5 into 10 plus 3 into 1, 200 plus 50 plus 3, 253 will be the answer। এটার কারেক্ট आंसर। অঙ্কটা দেখতে পাচ্ছ এরিয়া মাস ভলিউম ওয়াইজ অনেকটাই বড়। এই ধরনের কোশ্চেনও কিন্তু এসছে, এরকম নয় যে একদমই ছোট ছোট কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসার কোনো চান্স নেই, আছে সম্ভাবনা, তো যদিও কম কিন্তু তবুও নেই যে এটা বলা চলে না। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আরেকটা ব্যাপারে থ্যাংক ইউ বলে রাখি, আমরা আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি।
আমরা জাস্ট 1.5 থেকে 2 মাস হলো ইউটিউব চ্যানেল শুরু করলাম, প্রথম ভিডিও দেওয়া শুরু, আমি ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেলটা শুরু করি এবং আজকেই আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি। সেজন্য তোমাদের অবশ্যই থ্যাংক ইউ। তোমরা দেখতে থাকো। এবার আমরা থার্ড কোশ্চেনে এবার যাও, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো। লেটস মুভ টু দ্য থার্ড কোশ্চেন। তাহলে থার্ড কোশ্চেনটা দেখি, এটাও বেশ বড় অঙ্ক আছে। 40 men or 60 women or 80 boys can do a work in 6 months. In how many days 10 men, 10 women and 10 boys together can complete the half of the work? এই অঙ্কটা তোমাদের চেনা অঙ্ক। বলছে প্রথমে 40 জন মেন অথবা 60 জন ওমেন অথবা 80 জন বয় সবাই 6 মাসে কাজটা করতে পারে, কিন্তু এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি করতে পারে, কিন্তু পরে যখন কাজটা করতে হবে 10 men and 10 women and 10 boys together complete half of the work. তারা তিনজনে একসাথে 10 জন ম্যান 10 জন ওমেন 10 জন বয় একসাথে কাজ করবে, অর্ধেক কাজ করতে কত সময় লাগবে? তাহলে অবশ্যই এটা তোমরা মোটামুটি প্রসেসটা আমার মনে হয় জানো যে একই ইউনিটে সবাইকে রাখতে হয়, আদারওয়াইজ যোগ করা যায় না সরাসরি। তাহলে আমরা সবার প্রথমে এখানে কি লিখে দেব, যেহেতু তাদের সময়টা সমান তার মানে তাদের ক্ষমতা বা ক্যাপাসিটিটাও সমান, যেহেতু 40 ম্যান 60 ওমেন 80 বয় সবাই 6 মাসে করছে, সিন্স time is same, so their capacity is also same. এই জিনিসটা লিখে দিলে এক্সামটা বুঝতে পারো তুমি কনসেপচুয়ালি অঙ্কটা করছো। নাও 40 men equals to 60 women equals to 80 boy সবাই কত দিনে করতে পারে? can do in 6 months. তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 40 men equals to 60 women, 60 women is equals to 40 men. Then from this 60 men 60 women is equals to 40 men. দুই পারে যদি আমরা মানে 6 দিয়ে ভাগ করে দিই, কারণ আমি 10 ওমেন আনবো, কারণ কোশ্চেনে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 10 জন ওমেন থাকবে, তাই 6 দিয়ে ভাগ করলে 10 women is equals to 40 by 6 men, dividing both sides by 6. 10 women is equals to 40 by 6 men. এটাকে যদি একটু সিম্পলিফাই করে দিই, আচ্ছা সিম্পলিফাই থাকবে এরকমই থাক। Again 80 boy is equals to 40 men. এটাকে আমি 10 বাই করব, কারণ কোশ্চেন দেখো 10 জন বয় কাজ করবে, কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 10 boy is equals to 5 men, dividing both side by 8. তাহলে দেখো আমরা সবাইকে কিন্তু ম্যানের রেসপেক্টে রিপ্রেজেন্ট করে দিলাম। 10 ওমেন 40 by 6 men, 10 বয়েজ 5 men, ঠিক আছে? আর ম্যান তো নিচে আছে, ওখানে 10 ম্যান, আমরা তো সবাইকে ম্যানের ইউনিটেই কনভার্ট করছি। Total manpower is 10 men plus 10 women plus 10 boy. That is 10 men plus 40 by 6 men plus 5 men. ঠিক আছে? এলসিএম কত? 6 60 40 30 130 by 6 ম্যান মানে 65 by 3 ম্যান আলটিমেটলি কাজ করবে। আসলে 10 ম্যান 10 ওমেন 10 বয়েজ এটা কতজন ম্যানের সমান? 65 by 3 জন ম্যানের সমান। আমার সব কিন্তু একই ইউনিটে চলে আসলো, এবার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। এবার অরিজিনালি ম্যান কতদিন ছিল? 40 জন ম্যান, তারা কত দিনে করতো? 6 মাসে, ঠিক আছে? আমি এবার এখান থেকে এবার ইউনিটারি মেথডে যাব, তাই শেষ হয়ে গেছে অঙ্কটা। Now 40 men
can do whole work in 6 months. তাহলে one man কত দিনের পর অবশ্যই বেশি সময় লাগবে 6 into 40 তাহলে 65/3 man এবার লোক পেয়ে গেল তাহলে কম সময় লাগবে 6 into 40/65/3 that is 6 into 40 into 3/65 30 5 দিয়ে 8 5 দিয়ে 13 তাহলে আর তো কাটবে না 6টা 48 দিনে 144/13 মাস এটা করতে কিন্তু হোল ওয়ার্কটা করতে এত সময় লাগবে কিন্তু ফাইনালি কোশ্চেনে দেখো এখানে একটু ভুলে যাওয়ার চান্স আছে বলছে হাফ অফ দ্যাট ওয়ার্ক মানে কি অর্ধেক পুরো কাজ করতে 144/13 মাস লাগে তাহলে পুরো কাজ করতে অর্ধেক কাজ করতে কত সময় লাগবে তার অর্ধেক সময় লাগবে time taken to complete half work is 144/13 তার half that is 144/26 month এটা যদি আমি বিশ্বভ্রমণে যদি করি 144 এটা 6 দুগুণে 12 6 6 36 6 না 5 দিয়ে যাবে 5 6 30 5 শূন্য 14/26 that is আমি লিখতে পারি 5 শূন্য 7 13 মাস এটা হলো ফাইনাল आंसर ঠিক আছে এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ক্যালকুলেটেড ছিল পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক বড় অঙ্ক না হয়ে যাও তাহলে কিন্তু ছেড়ে আসতে হবে আর আমি চাই না তোমরা ছেড়ে আসো কারণ এতগুলো যখন ভিডিও দিলাম আশা করি তোমাদের হেল্প হবে সেই হেল্পের রেসপেক্টেই আমি দিলাম আর আশা করি তোমরা এই ধরনের অঙ্ক করে আসতে পারবে এটা জেনারেলি দুটো দিয়ে থাকে দুটো ইউনিট দিয়ে কিন্তু দেখো পরীক্ষাতে কিন্তু তিনটি ইউনিট দিয়ে এসেছে তার মানে আসবে না এই কথাটা কেউ বলতে পারে না ঠিক আছে চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি থেকে একটা দিয়েছে a sum of rupees কেটে চলে যাচ্ছে sum of rupees 400 amount to 441 in 2 years at compound interest what would it amount to if the rate of interest is 5% more বলছে যদি 441 টাকা হয় 2 বছরে 400 টাকা কিন্তু যদি 5% সুদের হারটা বেশি হয় তাহলে কত টাকা হবে আচ্ছা আমি তোমাদের বলেছি সিম্পলও বলেছি যে সিম্পল এবং কম্পাউন্ডে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করতে পারবো কিন্তু কারণ মাধ্যমিকেই আমরা ফর্মুলা ইউজ করে জেনারেলি শিখি এগুলোকে ঠিক আছে তাহলে এখানে আমরা জাস্ট উপরে লিখে রাখতে হবে we know that amount in compound interest is equals to p into 1 plus r by 100 whole to the power t where p is equals to principal value r is equals to rate of interest এবং t is equals to time period তাহলে প্রথমে আমরা প্রিন্সিপাল জানি অ্যামাউন্ট জানি টাইম জানি রেটটা শুধু প্রথম ক্ষেত্রে আমার বার করতে হবে অ্যাকর্ডিং টু প্রবলেম if we assume the rate as r% 400 and हाँ ठीक है it is for r% 400 1 plus r by 100 whole to the power 2 is equals to 441 ঠিক আছে প্রিন্সিপাল 1 plus r by 100 whole to the power t is equals to 441 আচ্ছা একটা জিনিস লিখে রাখতে পারো তোমরা বলতে বললাম প্রিন্সিপাল ভ্যালু লিখেছো এখানে প্রিন্সিপাল ভ্যালু কত 400 রেট অফ ইন্টারেস্ট জানি না টাইম পিরিয়ড কত 2 ইয়ার এখানেও যদি আমি 8% ধরে নিই সেক্ষেত্রে আমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে 1 plus r by 100 whole square is equals to 441 by 400 1 plus r by 100 is equals to root over of 441 by 400 1 plus r by 100 is equals to 441 এর রুট কত 21 আর 400 রুট কত 20
r by 100 is equals to 21 by 20 minus 1, that is 1 by 20, তাহলে r কত হবে 1 by 20 into 100। 5% ছিল প্রথমে সুদের হারটা, এবার সুদের হারটা 5% আরো বাড়বে, তাহলে আমরা কি লিখব, বাট নিউ রেট অফ ইন্টারেস্ট ইজ 5 plus 5 10%, so new amount will be 400 into 1 plus 10 by 100 whole square। 10% হয়ে গেছে, 400 into কেটে গেলে 400 into 11 by 10 তার whole square, 400 into 121 by 100 কাটলো 4, 484 rupees। এটা হলো ফাইনাল আনসার। ঠিক আছে, এটা খুব একটা ছোট না, টাইম তো লাগবে 3-4 মিনিট তো টাইম লেগে যাবে ধীরে ধীরে, কারণ পরীক্ষায় তোমরা খুব সাবধান হয়ে লিখবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের এটা কোশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছো। বারবার বলছি, বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব যতটা হেল্প করার, বোঝানোর। ওকে, তাহলে চলো নেক্সট মুভ টু দা again another question। নেক্সট কোশ্চেন দেখি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে কোশ্চেনটা। A man buys 5 horses and 10 cows for rupees 1600। 5টা ঘোড়া এবং 10টা কাউ কিনেছে, গরু কিনেছে 1600 টাকায়। He sells the horses at a profit of 15% and cows at a loss of 10%. If overall profit was 90 rupees, what was the cost price of a horse and a cow? 5টি ঘোড়া এবং 10টি গরু কিনেছে, আমি টোটাল দাম ধরে করব, তাহলে একটু কম লিখতে হবে। Let the cost of 5 cow is x rupees, then cost of 10 horses is 1600 minus x rupees। শুধু প্রফিট আর লসটা নিয়ে হিসাব করো, চট করে হয়ে যাবে। Profit value on 5 cow is কত পার্সেন্ট প্রফিট আছে না, দেখি 20% না, 15%। 15% of x, that is 15 by 100 into x, 3 20, 3x by 20 rupees। এটা হলো 5টা গরুর উপর যে লাভটা হয়েছে। লস ভ্যালু অন 10 horses, 10 horses, ঠিক আছে, একটা প্রবলেম যে হর্স আর কাউটা উল্টো হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। কোশ্চেনে 5টা হর্স আছে 10টা কাউ আছে, তার জন্য একটু ইন্টারচেঞ্জ। তোমরা জাস্ট প্রসেসটা দেখো, মেইন থিমটা তো একই আছে, জাস্ট দুটো ইন্টারচেঞ্জ করে নিও। Loss on 10 horses is equals to 10% of 1600 minus x। 10 by 100 1600 minus x, 1600 minus x by 10। এটা কিন্তু লসটা, ঠিক আছে, তো প্রফিট থেকে লসটা বেরিয়ে যাবে। অ্যাকর্ডিং টু প্রবলেম, টোটাল প্রফিট is equals to 90 rupees। টোটাল প্রফিট বলতে মানে 5টা কাউয়ের প্রফিট এবং 10টা হর্সেস এর লস দুটো অ্যাডজাস্ট করে 90 রুপিস হচ্ছে। তাহলে 3x by 20, লস হলে এটা তো মাইনাস নেগেটিভ চলে যাবে। 1600 minus x by 10 is equals to 90। খুব সহজেই তোমরা সলভ করে ফেলবে জানি। 20, তাহলে এটা 3x, এটা 10 to the 20, তাহলে 3200 মাইনাস প্লাস 2x is equals to 90। তাহলে 5x minus 3200 is equals to 1800, 5000, and x is equals to 1000। x is equals to 1000, তাহলে x কি হলো, আমরা কি ধরেছিলাম 5টা কাউয়ের দাম 1000। আমরা কিন্তু এক একটা কোশ্চেনে দেখো বলছে 1 cow and 1 horse, তাহলে 5 cow cost 1000, 1 cow cost
200 তাহলে 1000 টাকা যদি যায় তাহলে পাবি 600 টাকা 10টা ঘোড়ার দাম and 10 horses cost 600 1 horses cost 600 by 10 that is 60 rupees এই অঙ্কটা আবার বলছি আমি ইন্টারচেঞ্জ হয়ে গেছে কাউ আর হর্স তোমরা একটুখানি জাস্ট কাউয়ের জায়গায় হর্স বসিয়ে অঙ্কটা বুঝে নিও বাট মেইন থিমটা এটাই তার মধ্যে আছে কারণ ক্লাস আছে আবার আমাদের এই ভিডিওটা তৈরি করার পর আবার ক্লাসে দৌড়াতে হবে সো আরেকটা লাস্ট কোশ্চেন বাকি দেখি লাস্ট কোশ্চেন থেকে টাইম এন্ড ডিসটেন্স থেকে দিয়েছে a person travels 2/5 of the distance at 20 km per hour 1/5 of the distance at 30 km per hour and rest of the journey at 40 km per hour what is the average speed for the entire journey আচ্ছা বলতে এভারেজ গড় গতিবেগ বার করতে দিয়েছে তো গড় গতিবেগের ফর্মুলা সেটা আমরা জানি কিন্তু সেটা লিখে দিতে হবে কিন্তু এরকম we know that average speed for a whole journey equals to total distance traveled by total time taken ঠিক আছে and arekta and also know that time equals to distance by speed এই দুটো জিনিস জানি এটা লিখে দিলে তাহলে আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো মানে এখানে ডিসটেন্সটা ভাগ ভাগ করে তোমরা দেখতে পাচ্ছ বলছে প্রথমে গেছে 2 ফিট তারপরে গেছে 1 ফিট তারপরে হলো রেস্ট তাহলে আমি টোটাল ডিসটেন্স কত ধরবো এখানে x না ধরে একটা জিনিস আমরা ধরতে পারি let total distance equals to 5x কিলোমিটার এবার 5x টা করতে অ্যাকচুয়ালি যা ইচ্ছা দেওয়া যায় আমরা তো x y এগুলো দেওয়ার সময় কোনো এক্সপ্লেনেশন দিই না তো 5x টা আমি ধরলাম ডিনোমিনেটর যেটা 2/5 1/5 আছে করতে সুবিধা ভাঙতে আমার সুবিধা হবে ডিসটেন্সটা ঠিক আছে তাহলে টোটাল ডিসটেন্স 5x হয় distance covered in part 1 তাহলে 5x এর 2/5 that is 2x কিলোমিটার তাহলে টাইম টেকেন ইন পার্ট 1 টাইম কত লাগবে প্রথম পার্টে আমি যে ডিসটেন্স 2x যে স্পিড কত ছিল 20 কিলোমিটার পার আওয়ার তা 2x বাই 20 আওয়ার দ্যাট ইজ এটা যদি কেটে যায় আমার x বাই 10 আওয়ার ঠিক আছে সিমিলারলি ডিসটেন্স covered in part 2 x kilometer time taken এটা স্পিড আছে তোমার 30 কিলোমিটার that is x by 30 hour remaining distance কত যাবে 5x minus 2x minus x that is also 2x কিলোমিটারই বাকি remaining speed remaining speed না time taken in remaining distance 2x by 40 আছে আশা করি হ্যাঁ 40 কিলোমিটার পার আওয়ার তাহলে x by 20 আওয়ার তাহলে আমি প্রতি ক্ষেত্রে সময়গুলো কিন্তু পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে x by 10 x by 30 x by 20 টোটাল ডিসটেন্স কত 5x এবার তাহলে আমরা সরাসরি এভারেজ স্পিডটা যখন বার করব এই তিনটে তো টোটাল করতে হবে তাহলে আমরা দেখি নেক্সট স্টেপ লাস্ট স্টেপটা কি হয় then average speed is total distance আমরা আগে লিখে রেখেছি total distance is 5x divided by x by 10 plus x by 30 plus x by 20 চট করে ফেললো
শর্টকাটে তো সব নাই, শর্টকাটে তো ফটাফট করে দেবে এই অঙ্কগুলো সব। এলসিএম কত 60, 6x 2x 3x 6 3 9 11 11x by 60 x x কেটে গেল 5 into 60 by 11 11 দুগুণে 22 22 8 57 77 এটা হলো ফাইনাল 27 পূর্ণ 3 এর 11 দিস দ্য ফাইনাল অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি। এই পেপারটাই আমার কাছে মনে হয় তোমরা দেখে নেবে কম্পেয়ার করে, কম্পারেটিভলি 2008 এবং 13 রেসপেক্টে একটু চ্যালেঞ্জিং একটু লেন্দি ছিল। এইজন্য আমি চেষ্টা করলাম যে এই পেপারটা তোমাদের সলভ করিয়ে দিই। আর আজকে আশা করি মনে হয় আমারও মনে হচ্ছে একটু তাড়াহুড়ো আমি করেছি, তাড়াতাড়ি করে, কারণ ওই একটাই যেহেতু ক্লাসগুলো আছে আর তোমরা যেহেতু এত দূর থেকে এসছো, যারা এসছো আর কি ক্যাম্পে, তাদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা তাদের বলেছি যে আমরা তাদের ফুল সাপোর্ট ফুল গাইড করব। সকালের ক্লাসের পর বিকালে এখন ডাউট ক্লিয়ারিং ক্লাসেসে যেতে হবে তাদের কাছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হলো। বাকি সব ক্লাসেসও থাকে, তোমরা অনেকেই ইভেন ফোন করছো বাইরে বাইরে থেকে, স্যার কন্টিনিউ করুন ইউটিউব ভিডিওটা। বারবার বলছি আমরা চেষ্টা করছি, কিন্তু ক্লাসের প্রেসারের মাঝখানে যেটুকুনি হচ্ছে, কারণ যারা ক্লাস করতে আসছে তাদেরকেও আমাদের অ্যাটেনশন দিতে হচ্ছে, সেই জন্য হয়তো একটু ডিলে হয়ে যাচ্ছে। তোমরা ভালো করে পড়তে থাকো, আমার যদি মনে হয় আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাহলে আমি চেষ্টা করবো সেগুলো করানোর। আবার তোমাদের থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের উপর ভরসা রাখার জন্য, এত দূর থেকে আমাদের কাছে ক্লাস করতে আসার জন্য। আশা করি আমরা তোমাদের সঠিক দিশা দেখাতে পারবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো।